আচ্ছা দেখো, তোমাদের গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেগুলোর মধ্যে ছিল কি যে গাড়িকরণ কীভাবে করব, যে ধাতুগুলো যে আকরিক আমরা সংগ্রহ করছি সেই আকরিকের মধ্যে প্রচুর পরিমাণ খনিজ মল মিশে থাকছে, সেই খনিজ মলকে কীভাবে আমরা যতটা সম্ভব অপসারণ করে বিশুদ্ধতর আকরিক সংগ্রহ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই আমরা বলছিলাম কি গাড়িকরণ। তার জন্য বিভিন্ন পদ্ধতি দেখলে প্রথমে জল দিয়ে ধোয়া হলো, তারপরে কারো ক্ষেত্রে ফেনা ভাষণ বা তৈল ভাষণ প্রক্রিয়া করলাম, কারো ক্ষেত্রে চুম্বক ব্যবহার করে করলাম, কারো ক্ষেত্রে আবার লিচিং করা হলো, অর্থাৎ রাসায়নিক পদার্থ দ্বারা দ্রবীভূত করে পৃথক করা হলো, কারো ক্ষেত্রে বিশেষ করে গোল্ড এবং তোমার সিলভার এর ক্ষেত্রে সায়ানাইড জাতীয় যৌগ KCN NaCN এই সমস্ত দিয়ে বিশুদ্ধকরণ করলাম। এখন পরবর্তী যে ধাপ, এই ধাপ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ধাতু যে বিভিন্ন যৌগ রূপে প্রকৃতিতে অবস্থান করছে, তাহলে সেই যৌগটা থেকে ধাতুকে মুক্ত করতে গেলে আমাদেরকে কি কাজ করতে হবে। আমাদের এবার দুখানা প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়, সেটা হচ্ছে গাড়িকৃত আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতির। এবার আমরা ধাপে ধাপে যাচ্ছি। তাহলে কি বলছি, গাড়িকৃত আকরিক থেকে ধাতু নিষ্কাশন করব। গাড়িকৃত আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার জন্য আমাদের প্রথম যে প্রক্রিয়াটা করা হয় সেটাকে বলা হচ্ছে ভস্মীকরণ। ইংরেজিতে বলে ক্যালসিনেশন। মাথায় রাখবে কথাটা, ক্যালসিনেশন। তাহলে ভস্মীকরণ প্রক্রিয়াটা কি? ভস্মীকরণ প্রক্রিয়া কি করা হয় না, তো ধাতব আকরিক আমরা যেটা পেয়েছি সেই আকরিকটাকে একটা বদ্ধ পাত্রে নেওয়া হয়, যেখানে খুব অল্প পরিমাণ অক্সিজেন দিতে পারো বা অক্সিজেনের অনুপস্থিতিতে তুমি ঘটাতে পারো বিক্রিয়া। এই ভস্মীকরণ প্রক্রিয়ায় মাথায় রাখবে আমরা শোধক আকরিক যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করি, মানে হাইড্রেটেড অবস্থায় থাকে, জল মিশে থাকে, যেরকম ধরো উদাহরণ হিসেবে বলতে পারি শোধক আকরিক Al2O3 2H2O। তোমরা জানো এটা বক্সাইটের সংকেত। তা এই শোধক আকরিক হতে পারে, বা ধরো তুমি নিলে এরকম Fe2O3 3H2O, তাহলে এগুলো হচ্ছে শোধক আকরিক, জল আছে। এই জাতীয় আকরিকের ক্ষেত্রে করা যায়। আবার আকরিকগুলো যদি কার্বনেট জাতীয় হয় তাহলেও এই প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়। কার্বনেট আকরিক কীরকম হবে, যেমন ধরো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, ZnCO3 জিঙ্ক কার্বনেট, ক্যালামাইন তোমরা নাম শুনেছ। তা এই জাতীয় কার্বনেট আকরিক বা শোধক আকরিক থাকলে সেইগুলোর ক্ষেত্রে আমরা ভস্মীকরণ প্রক্রিয়াটা ব্যবহার করি। তা ভস্মীকরণ প্রক্রিয়ায় কি করা হয়? ভস্মীকরণ প্রক্রিয়ায় আমরা এই আকরিকগুলোকে সংগ্রহ করব, করে বদ্ধ পাত্রে আকরিকগুলোকে নিয়ে তীব্রভাবে উত্তপ্ত করব, খুব কম পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেন না দিয়েও করতে পারো। উষ্ণতাটা মাথায় রাখবে ধাতুর গলনাঙ্কের থেকে কম হবে, কিন্তু উচ্চ উষ্ণতা। এই উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কি হয়, তোমার শোধক অক্সাইড যদি থাকে, শোধক কেলাস যদি থাকে, যেমন বলছি কি Al2O3 2H2O বক্সাইড, এটাকে যেই হিট দিব সঙ্গে সঙ্গে এখান থেকে জল বেরিয়ে গিয়ে অ্যালুমিনাতে পরিণত হবে, অ্যালুমিনা পাওয়া যাবে। তাহলে আমাদের জল নিষ্কাশন করতে পারছি।
বা যদি তো কোথাও তুমি কার্বনেট জাতীয় আকরিক পাও, যেমন ধরো CaCO3, তাহলে এটাকে তাপ দিলে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড হয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়। বা ক্যালামাইন ZnCO3, এটাকে তাপ দিলে কি হয়, জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত। তাহলে আমরা এরকম অক্সাইডে কনভার্ট করার চেষ্টা করছি, যার ফলে এর মধ্যে যদি কোনো জলীয় অংশ থাকে বা তোমার কার্বন ডাইঅক্সাইড যেগুলো থাকছে সেগুলোকে তাপ দিলে বেরিয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে দেখা যায় বিভিন্ন রকমের উদ্বায়ী অক্সাইড পরিণত হয়। যদি ধাতুর আকরিকের সঙ্গে ধরো সালফার, আর্সেনিক, ফসফরাস এই সমস্ত পদার্থ থাকে, সেগুলোও দেখা যায় যে ভস্মীকরণ করার সঙ্গে সঙ্গে সেগুলো উদ্বায়ী অক্সাইডে পরিণত হয়ে আকরিক থেকে নির্গত হচ্ছে। তাহলে কি বললাম, সালফার, ফসফরাস, আর্সেনিক ইত্যাদি উপস্থিত থাকলে উদ্বায়ী অক্সাইডে পরিণত হয়ে আকরিক থেকে নির্গত হয়। তাহলে আমরা ভস্মীকরণ প্রক্রিয়া কাকে বলবো তাহলে, না তো যে প্রক্রিয়ায় গাড়িকৃত আকরিক, মূলত অক্সাইড জাতীয় এবং কার্বনেট জাতীয় আকরিক, যাকে উত্তপ্ত করা হয় বদ্ধ পাত্রে কম পরিমাণ বায়ুর উপস্থিতিতে বা বায়ুর অনুপস্থিতিতে দিয়ে ধাতব অক্সাইড যৌগে পরিণত করা হচ্ছে। দেখো সবগুলো ধাতব অক্সাইড যৌগে পরিণত হচ্ছে, তখন এই বিক্রিয়াগুলোকে, এই প্রক্রিয়াটাকে বলছি আমরা ভস্মীকরণ প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ায় দেখা যায় সংশ্লিষ্ট সালফার, ফসফরাস, আর্সেনিক যদি অশুদ্ধি হিসেবে থাকে, সেগুলো অক্সাইড হিসাবে আকরিক থেকে নির্গত হয়ে যাচ্ছে। তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলছি ভস্মীকরণ। নেক্সট দেখো, আর একটা প্রক্রিয়ার সাহায্য আমরা নিই, তাকে বলা হয় তাপজারণ। ইংরেজিতে বলা হয় রোস্টিং। কোন ক্ষেত্রে প্রযোজ্য, মাথায় রাখবে এই প্রক্রিয়া করা হয় সালফাইড আকরিকের ক্ষেত্রে। সালফাইড আকরিকের ক্ষেত্রে আমরা এই প্রক্রিয়ার সাহায্য নিই। সালফাইড আকরিক কার কার ক্ষেত্রে পাবে, যেমন ধরো জিঙ্কের একটা আকরিক হচ্ছে ZnS, জিঙ্ক সালফাইড। গ্যালেনা PbS, লেডের আকরিক। তারপরে কিউপ্রাইট Cu2S, কপারের আকরিক। তাহলে এই জাতীয় আকরিকগুলোর ক্ষেত্রে আমরা তাপজারণ করব। এই প্রক্রিয়া কি করা হচ্ছে, তোমার এরকম একটা পাত্রে আমি আকরিক নিচ্ছি, অতিরিক্ত অক্সিজেন প্রবাহ চালানো করা হচ্ছে, অতিরিক্ত অক্সিজেন গ্যাস এর মধ্যে দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে তীব্রভাবে উত্তপ্ত করা হচ্ছে। আর এখানে যে পথ উৎপন্ন সেটা বেরিয়ে যাবে এখান থেকে, গ্যাসীয় উপাদানটা। তা এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলছি তাপজারণ। এই প্রক্রিয়ায় মাথায় রাখবে পদার্থের এই প্রক্রিয়ায় যে তাপমাত্রা আমরা বজায় রাখবো সেটা কিন্তু ভস্মীকরণ প্রক্রিয়ার থেকে বেশি তাপমাত্রা বজায় রাখা হয়। তাহলে ভস্মীকরণ প্রক্রিয়ার থেকে উচ্চ উষ্ণতায় অতিরিক্ত বায়ু প্রবাহে বা অক্সিজেনের প্রবাহে যখন আমরা ধাতব আকরিককে উত্তপ্ত করছি, এবং ধাতব আকরিকগুলো এখানেও
মাথায় রাখবে জারিত হয়ে গিয়ে অক্সাইড জাতীয় আকরিকে পরিণত হবে, তখন সেই প্রক্রিয়াকেই বলবো আমরা তাপজারণ প্রক্রিয়া। কীরকম বিষয়টা? এই যে তুমি জেডএনএস নিলে, তাহলে এর সঙ্গে অক্সিজেন গ্যাস চালনা করে দিচ্ছ উচ্চ উষ্ণতায়, তাহলে জিঙ্ক অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হচ্ছে, ব্যালেন্স করে নেবে। তাহলে এখানে দেখো অক্সিজেন আছে দুটো, এখানে একটা 2 বসিয়ে দাও, তাহলে এখানে একটা 2 বসিয়ে দাও, সালফার একটা 2 বসিয়ে দাও, তাহলে 3 এখানে বসিয়ে দাও। তাহলে জেডএনএস প্লাস 3O2, সেখান থেকে জেডএনও প্লাস 2SO2। বা ধরো তুমি কিউপ্রাইট নিলে Cu2S, এর সঙ্গে অক্সিজেন চালনা করলে, তাহলে এটা কনভার্ট হয়ে গেল Cu2O প্লাস SO2 তে। তাহলে বিক্রিয়া ব্যালেন্স করতে হবে। এখানে একটা 2 বসাও, অক্সিজেনটা মিলল, তাহলে কপার হলো 4টে, তাহলে এখানে একটা 2 বসাও, সালফার এখানে 2 বসাও, তাহলে অক্সিজেন হয়ে গেল 3 2 6টা, তাহলে এখানে একটা 3 বসিয়ে দাও। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়ায়, তাপজারণ প্রক্রিয়ায় সালফাইড জাতীয় আকরিকগুলোর ক্ষেত্রে মূলত করা হচ্ছে যে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে উচ্চ উষ্ণতায়, যে উষ্ণতাটা গলনাঙ্ক থেকেও বেশি, তাপজারণের ভুল হচ্ছে, ভস্মীকরণের থেকে বেশি কিন্তু ধাতুর গলনাঙ্কের থেকে কম, এই উচ্চ উষ্ণতায় যখন আমি ধাতব সালফাইড যৌগগুলোকে অক্সাইড জাতীয় আকরিকে কনভার্ট করছি, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলছি তাপজারণ বা রোস্টিং। তা দেখো, আমরা এই তাপজারণ আর ভস্মীকরণ এই প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্যমূলক পার্থক্য লক্ষ্য করতে পারি। পার্থক্য পরীক্ষায় তোমাদের খুব আসে, একটু ভালো করে প্রস্তুত করবে, গোটা 2-3 পার্থক্য ভস্মীকরণ আর তাপজারণ। তাহলে এখানে 1 নম্বর কি বলবে, সংজ্ঞাটা দিয়ে দাও, যে এই প্রক্রিয়ায় ধাতব কার্বনেট বা শোধক আকরিককে উচ্চ উষ্ণতায় ব্র্যাকেটে গলনাঙ্কের চেয়ে কম, উচ্চ উষ্ণতায় পরিমিত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেনের অনুপস্থিতিতে উত্তপ্ত করে অক্সাইড জাতীয় আকরিকে পরিণত করার পদ্ধতিকে ভস্মীকরণ বলে। তাহলে এই প্রক্রিয়ায় ধাতব কার্বনেট বা শোধক আকরিক বা ধাতব কার্বনেট, এগুলো যদি বলতে নাও চাও সংজ্ঞাতে, তাহলে বলবে এই প্রক্রিয়ায় আকরিককে উচ্চ উষ্ণতায় গলনাঙ্কের থেকে কম, উচ্চ উষ্ণতায় পরিমিত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেনের অনুপস্থিতিতে উত্তপ্ত করে অক্সাইড জাতীয় আকরিকে পরিণত করার যে প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে ভস্মীকরণ। তাহলে ধাতব কার্বনেট এই কথাগুলো এখন লিখবে না, পরবর্তীতে আসবে। এই প্রক্রিয়ায় আকরিককে তাই লিখবে। আর এখানে কি লিখবে সংজ্ঞায়, যে এই প্রক্রিয়ায় আকরিককে ভস্মীকরণের থেকে উচ্চ উষ্ণতায় কিন্তু গলনাঙ্কের যে কম উষ্ণতায় অতিরিক্ত বায়ু প্রবাহে উত্তপ্ত করে
ধাতব অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে তাপজারণ বা রোস্টিং বলা হয়। তাহলে এটা একটা পার্থক্য আমরা বলতে পারছি। 2 নম্বর পার্থক্যতে তোমরা আলোচনা করবে কোন ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা মাথায় রাখবে, ধাতব কার্বনেট ও শোধক অক্সাইড জাতীয় আকরিকের ক্ষেত্রে প্রযোজ্য। আর এখানে আমরা কি বলতে পারবো, এখানে আমরা বলতে পারবো সালফাইড জাতীয় আকরিকের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ভস্মীকরণ তাপজারণের মধ্যে দুখানা মূল পার্থক্য পাওয়া যায়। আরও একটা পার্থক্য তুমি বলতে পারো যে ভস্মীকরণ প্রক্রিয়ায় যখন আমরা করছি তখন কি হচ্ছে, ধাতব অক্সাইডে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি কি সালফাইড, সালফার, ফসফরাস, আর্সেনিক এইগুলো কি হচ্ছে তোমার উদ্বায়ী অক্সাইডে পরিণত হয়ে গ্লাস থেকে নির্গত হয়। তাহলে মাথায় রাখবে, এক্ষেত্রে আকরিকে সালফার, ফসফরাস, তারপরে তোমার আর্সেনিক অক্সাইডে পরিণত হয়ে আকরিক থেকে নির্গত হয়। আর এই প্রক্রিয়া মাথায় রাখবে, সালফাইড আকরিক থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস হিসেবে নির্গত হয় এবং ধাতব অক্সাইড উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় সালফাইড আকরিক থেকে সালফার SO2 গ্যাস হিসাবে নির্গত হয় ও ধাতব অক্সাইড গঠিত হয়। তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলছি তাপজারণ প্রক্রিয়া একটা বৈশিষ্ট্য। তাহলে এই তিনটে পার্থক্য মূলত তোমরা একটু লক্ষ্য রাখো। এবার দেখো, এই তো সমস্ত প্রক্রিয়ায় আমরা কি করলাম, আলটিমেটলি ধাতব আকরিক যাই হিসাবে থাকুক না কেন আমরা অক্সাইডে নিয়ে এসেছি। তাহলে আমি যদি অক্সাইড থেকে অক্সিজেনটাকে তাড়িয়ে দিতে পারি তাহলেই ধাতু উৎপন্ন হবে। বিষয়টা বুঝতে পারলে? অক্সিজেনটাকে তাড়িয়ে দাও, এই যে বিষয়টা কি আছে, MO আছে, তাহলে আমি যদি এখান থেকে অক্সিজেনটাকে আলাদা করে দিতে পারি তাহলে এই মেটাল পড়ে থাকবে। তাহলে অক্সিজেনকে তাড়াতে গেলে আমাদের কি করতে হয়, বিজারণ প্রক্রিয়া করতে হবে। অক্সিজেন অপসারণের জন্য বিজারণ প্রক্রিয়া করতে হবে। তাহলে আমরা এখন করব কি, এই যে ভস্মীকৃত তাপজারিত আকরিকের বিজারণ। ভস্মীকৃত ও তাপজারিত আকরিকের বিজারণ। তা বিজারণ আমাদের 3 রকমের হয়। একটা হচ্ছে কার্বন বিজারণ, 2 হচ্ছে গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি,
আর 3 নম্বর হচ্ছে শত বিজারণ পদ্ধতি। এই 3 ধরনের আমরা বিজারণ প্রক্রিয়ার সাহায্য নিতে পারি, দিয়ে ধাতব অক্সাইড থেকে ধাতুকে মুক্ত করতে পারি। তা প্রথমে আমরা আলোচনা করব কার্বন বিজারণ পদ্ধতি। তাহলে আলোচনা করব কার্বন বিজারণ পদ্ধতি। তা এই পদ্ধতি কোন ক্ষেত্রে প্রযোজ্য? মাথায় রাখবেন, যেগুলো কম তড়িৎ ধনাত্মক, অর্থাৎ যেগুলোর অক্সিজেনের প্রতি আসক্তি কার্বনের তুলনায় কম। তাহলে মাথায় রাখবে, যে মৌলগুলি কম তড়িৎ ধনাত্মক এবং যে মৌলগুলির অক্সিজেনের প্রতি আসক্তি কার্বন অপেক্ষা কম, তাদের ক্ষেত্রে কার্বন বিজারণ করা হয়। কার কার ক্ষেত্রে করা যেতে পারে? যেমন ধরো তুমি জিঙ্কের ক্ষেত্রে করতে পারো, আয়রনের ক্ষেত্রে করতে পারো, টিনের ক্ষেত্রে করতে পারো, কপারের ক্ষেত্রে করতে পারো ইত্যাদি। কিন্তু তুমি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, ধরো অ্যালুমিনিয়াম নিয়ে নিলে, কি সোডিয়াম নিয়ে নিলে, তাহলে এগুলো হবে না। তাহলে আসলে কি হবে, এরকম ধাতুর যে অক্সাইড, ধরে নাও এমও জেনারেল ফর্মুলা বললাম, তার সঙ্গে সি এর রিয়াকশান হবে কার্বন দিয়ে, এম পৃথক হয়ে যাবে আর সিটা সিও বা CO2-তে কনভার্ট হয়ে যায়। তখন আমরা এই প্রক্রিয়াকে বলছি কি কার্বন বিজারণ প্রক্রিয়া। তাহলে দেখো একটা উদাহরণ বলি, যেমন Fe2O3 এর সঙ্গে যদি আমরা কোক চূর্ণ মিশিয়ে দিই, তাহলে দেখা যায় ধাতব আয়রন এবং কার্বন মনোক্সাইডে পরিণত হয়, Fe+CO। বিক্রিয়া ব্যালেন্স করুন, এখানে 2 বসিয়ে দাও, অক্সিজেন এখানে 3 বসিয়ে দাও, এখানে একটা 3 বসিয়ে দাও। পরবর্তীতে কি হয়, এই CO কিন্তু একটা ভালো বিজারক পদ। এটা আবার দেখা যায় এই Fe2O3 এর সঙ্গে CO পুনরায় বিক্রিয়া হয়, দিয়ে আবার Fe+CO2-তে কনভার্ট হয়ে যায়, Fe+CO2। আবার Fe2O3 এটা বিক্রিয়ায় অনেক সময় FeO-তে কনভার্ট হয়, সেই FeO আবার COর সঙ্গে বিক্রিয়া করে Fe+CO2-তে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়াটা দেখছো, একটু ব্যালেন্স করে নাও, 3CO করে দাও, Fe+3CO, তাহলে এখানে 2Fe আর অক্সিজেনের এখানে একটা 3 বসে। তাহলে এই যে প্রক্রিয়াটা দেখলে, এখানে কি দেখলে, যে ধাতব অক্সাইড হিসাবে আমি Fe2O3 নিয়েছি, যার সঙ্গে কোক মিশিয়ে প্রথমে উত্তপ্ত করলাম, ধাতব আয়রন কার্বন মনোক্সাইড হচ্ছে, কার্বন মনোক্সাইডও ভালো বিজারক পদার্থ, সেটা পুনরায় বিক্রিয়া করে ধাতু এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হতে পারছে। তাহলে এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি কার্বন বিজারণ পদ্ধতি। তাহলে এই প্রক্রিয়া মাথায় রাখবে, লোহা, জিঙ্ক, কপার, লেড এই জাতীয় পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কিন্তু যেগুলো তীব্র তড়িৎ ধনাত্মক তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রযোজ্য হয় না। পরীক্ষার কম 2 নম্বর প্রশ্ন 1 নম্বর প্রশ্ন দিয়ে দেয় যে সোডিয়াম অক্সাইডকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন, সেখান থেকে সোডিয়ামকে নিষ্কাশন করা যায় না কেন? তাহলে সোডিয়ামটা কি হচ্ছে, অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি আছে। কার্বনের অক্সিজেনের প্রতি যা আসক্তি, সোডিয়ামে তার থেকে অনেক বেশি আসক্তি। তাহলে সোডিয়াম অক্সাইডের সঙ্গে যদি কোকের বিক্রিয়া করো, কোক চূর্ণ মিশিয়ে হিট করো, তাহলে কী হবে, সোডিয়াম অক্সিজেনকে ছাড়বে না, কার্বনের সঙ্গে যুক্ত হতে পারবে না, তাহলে সোডিয়াম ধাতু মুক্ত হতে পারবে না। তাহলে তোমার বিক্রিয়া কী হবে না। তাহলে বিক্রিয়া যদি না হয়, তাহলে প্রোডাক্টও হবে না। তাহলে দেখা যাবে কি কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরকম তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলোর নিষ্কাশন করা সম্ভব হয় না। নেক্সট দেখো থার্মিট পদ্ধতি বা গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি, এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। এই থার্মিট পদ্ধতিতে কি করা হয় তোমরা জানো,
যে অ্যালুমিনিয়ামকে বিচারক হিসেবে করা হয়। এখানে বিচারক হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? মাথায় রাখবে, যে সমস্ত ধাতব অক্সাইডে ধাতুর অক্সাইডের প্রতি আসক্তি অ্যালুমিনিয়ামের থেকে কম, সেক্ষেত্রে করতে পারবে। কিন্তু যদি অ্যালুমিনিয়ামের থেকেও তীব্র ধাতু, সক্রিয় ধাতু থাকে, তাহলে তুমি এই প্রক্রিয়া করতে পারবে? হবে না, কারণ অ্যালুমিনিয়াম তাকে নিষ্কাশন করতে পারবে না, অক্সিজেনকে বের করতে পারবে না। তাহলে মাথায় রাখবে, যে সমস্ত ধাতব অক্সাইডে ধাতুর অক্সিজেনের প্রতি আসক্তি অ্যালুমিনিয়াম অপেক্ষা কম, সেখানে থার্মিট পদ্ধতি প্রযোজ্য। তাহলে কাদের ক্ষেত্রে করতে পারবে? ওই ধরো আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এই সমস্ত ধাতুর ক্ষেত্রে করা যাবে। কিন্তু সোডিয়াম, পটাশিয়াম বা ধরো ম্যাগনেসিয়াম, যেগুলো অ্যালুমিনিয়ামের থেকেও বেশি সক্রিয়, অক্সিজেনের প্রতি আসক্তি বেশি, তার ক্ষেত্রে করা যাবে না। তাহলে আমরা দেখি দু একটা বিক্রিয়া, তোমরা ক্লাস 10-এ পড়েছিলে। যেমন Fe2O3 তার সঙ্গে যদি অ্যালুমিনিয়ামের রিয়াকশান করো, তাহলে কী হবে? Fe-টা মুক্ত হবে আর অ্যালুমিনিয়ামটা Al2O3-তে কনভার্ট হয়ে যাবে। তাহলে পাবে কি? Fe প্লাস Al2O3। তাহলে এখানে একটা 2 বসিয়ে দাও। একই রকমভাবে ধরো ক্রোমিয়াম অক্সাইড নিলে, Cr2O3 তার সঙ্গে অ্যালুমিনিয়াম মিশিয়ে দিলে, তাহলে ক্রোমিয়াম প্লাস Al2O3। তাহলে এরকমভাবে আমরা দেখব যে থার্মিট পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখি যে যে সমস্ত ধাতব অক্সাইডগুলোই ধাতুর অক্সিজেনের প্রতি আসক্তি অ্যালুমিনিয়ামের থেকে কম, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। আর এছাড়াও একটা গুরুত্বপূর্ণ টার্ম এখানে মাথায় রাখবে, তোমরা ক্লাস 10-এও পড়েছিলে, থার্মিট মিক্সচার বলে একটা টার্ম ক্লাস 10-এ পড়েছিলে। সেই টার্মটা একটু মাথায় রেখো। থার্মিট মিশ্রণ। থার্মিট মিশ্রণ কি? যে 3 ভাগ Fe2O3 আর 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের যে মিশ্রণ, তাকেই বলা হয় থার্মিট মিশ্রণ। 3 ভাগ Fe2O3 ও 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলা হয়। এবং এই থার্মিট মিশ্রণ এর ব্যবহারও তোমরা জানো, ক্লাস 10-এ পড়েছিলে, যে রেল লাইন বা কোথাও লোহার কনস্ট্রাকশান, ব্রিজ টিজ, সেখানে যদি ফাটল ধরে, তখন থার্মিট মিক্সচারকে আমরা ব্যবহার করি ঝালাই দেওয়ার জন্য। নেক্সট দেখো, আমরা আর একটা বিজারণ পদ্ধতির কথা বলেছি, সেটা হচ্ছে শত বিজারণ প্রক্রিয়া। শত বিজারণ প্রক্রিয়া বা সেলফ রিডাকশান প্রসেস। তো এই প্রক্রিয়াটা মাথায় রাখবে, কেবলমাত্র সালফাইড জাতীয় আকরিকের ক্ষেত্রে প্রযোজ্য। এই প্রক্রিয়া কেবলমাত্র সালফাইড জাতীয় আকরিকের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরো Cu2S, তার সঙ্গে প্রথমে একটু অক্সিজেনের বিক্রিয়া করবে, আংশিক বিক্রিয়া করবে, সম্পূর্ণ বিক্রিয়া করানো হবে না। এর প্রসেস আমরা দেখব, কপার ধাতু নিষ্কাশন আছে, ইন্ডিভিজুয়ালি আছে, তখন আমরা কীভাবে বিক্রিয়া হয়, যন্ত্রপাতি কী, সেগুলো দেখব। তা এই যে কপার গ্লান্স Cu2S, সেটাকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলাম, আংশিক বিক্রিয়া করব, যার ফলে Cu2O উৎপন্ন হবে। পরবর্তীতে দেখা যাবে এই Cu2S
Cu2O এর সঙ্গে বিক্রিয়া করবে, করে Cu প্লাস SO2-তে পরিণত হচ্ছে। তাহলে এই প্রক্রিয়া দেখছো কি যে নিজেই নিজের বিজারণ ঘটাচ্ছে, দিয়ে ধাতব অক্সাইড থেকে ধাতু মুক্ত হচ্ছে। তাহলে Cu2S প্লাস O2 থেকে Cu2O প্লাস SO2 একটু বিক্রিয়া ব্যালেন্স করে নিতে হবে। Cu এখানে দুটো আছে, এখানে দুটো আছে, অক্সিজেন দুটো আছে, ওখানে দুটো, একটা তিনটে আছে। তাহলে এখানে একটা 2 বসিয়ে দিই। তাহলে এখানে একটা 2 বসালাম। তাহলে অক্সিজেনের সংখ্যা কত হলো? 4, সালফার দুটো হয়েছে, তাহলে এখানে 2 বসাও। তাহলে 2 2 4, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম। তাহলে Cu2S প্লাস টু Cu2S প্লাস 3O2 থেকে 2 Cu2O প্লাস 2 SO2, আর পরবর্তীতে Cu2S প্লাস Cu2O, এখানে একটা 2 বসাও, সেখান থেকে 6Cu প্লাস SO2 উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলছি কি সেলফ রিডাকশান প্রসেস। এই প্রক্রিয়া শুধুমাত্র সালফাইড জাতীয় আকরিকের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। এবার দেখো, যদি এরকম হয় যে ধাতুগুলো অতিরিক্ত সক্রিয় ধাতু, যেমন ধরো পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের কথা বলছি, ইলেকট্রোপজিটিভ ধাতু, তাহলে এদেরকে তো তুমি এই 3টে প্রক্রিয়া কোনো পদ্ধতিই ব্যবহার করতে পারছো না। 3টে প্রক্রিয়ার কোনোটাতেই ব্যবহার করা যাবে না, কারণ কার্বন বিজারণও হবে না, থার্মিটও হবে না, আবার শত বিজারণও হবে না। তখন তুমি মাথায় রাখবে এদের জন্য প্রযোজ্য পদ্ধতি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তাহলে মাথায় রাখবে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। এর ডিটেলস আলোচনা আমরা ইন্ডিভিজুয়াল ধাতুর ক্ষেত্রে যখন আসবে তখন আলোচনা করব। এবার দেখো, আমরা এই যে ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন করছি, তার জন্য কোনো একটা উপযুক্ত বিজারক পদার্থ দিচ্ছি। এই প্রক্রিয়াটার নাম বলা হচ্ছে পাইরোমেটালার্জি। পরীক্ষায় খুব প্রশ্ন আসে যে পাইরোমেটালার্জি কী। তাহলে এই যে 3টে প্রক্রিয়া পড়লাম, এই 3টে প্রক্রিয়াকেই আমরা বলবো কি পাইরোমেটালার্জি, বা লাস্টেরটাকে বাদ দিতে পারো, লাস্টেরটা কোনো বাইরে থেকে উপযুক্ত বিচারক দেওয়া হয়নি। প্রথম দুটো, যেমন কার্বন বিজারণে কার্বন দিয়েছি, থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম দিয়েছি। তাহলে মাথায় রাখবে বাইরে থেকে উপযুক্ত বিচারক পদার্থ যোগ করে ধাতব অক্সাইডকে বিজারিত করে ধাতু নিষ্কাশন প্রক্রিয়াকে পাইরোমেটালার্জি বলে, পাইরোমেটালার্জি বলা হয়। এবার দেখো, আমরা আরেকটা অন্য বিষয়ে আসি। তা তোমরা দেখলে গত ক্লাসে বলেছি যে খনিজমল জিনিসটা কি। খনিজমল মানে কোনো পদার্থ যেগুলো ধাতব আকরিকের সঙ্গে মিশে থাকে, যেগুলোকে আমরা ধাতু নিষ্কাশন করার সময় আগেই বাদ দিচ্ছি। কিন্তু দেখা যায় এমন কিছু পদার্থ আছে যে পদার্থগুলো গলনাঙ্ক অত্যন্ত বেশি। সেগুলো দেখা যায় যে তাপজারণ ভস্মীকরণ করার পরেও সেগুলো গলিত হয়ে আকরিক থেকে নির্গত হচ্ছে না, ধাতুর সঙ্গে মিশেই থেকে যাচ্ছে আকরিকের সঙ্গে। এবার মিশে থাকলে কী হবে? ধাতুতে অশুদ্ধি ঢুকে যাবে।
তা সেই জন্য সেই অশুদ্ধিগুলোকে বের করার জন্য, তাড়ানোর জন্য আমরা এখানে বিশেষ একটা ব্যবস্থা গ্রহণ করি। এই খনিজ মল এর প্রকৃতি কী রকম, আম্লিক প্রকৃতির না ক্ষারীয় প্রকৃতির, সেটাকে আগে বিচার করা হয়। বিচার করে তার মধ্যে উপযুক্ত রাসায়নিক পদার্থ বাইরে থেকে যোগ করা হয়, যাতে ওই খনিজ মল ওই উপযুক্ত রাসায়নিক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করলে দেখা যায় যে নতুন যে যৌগ গঠিত হয় সেই যৌগটা হালকা হয় এবং গলিত ধাতুর ওপরে সেইটা ভেসে ওঠে, যে তখন সেটাকে আমরা ছেঁকে ফেলে দিই। তা এই যে খনিজ মলের প্রকৃতি অনুসারে আমরা বাইরে থেকে যে পদার্থ যোগ করছি সেই পদার্থগুলোকে বলা হয় বিগালক। সেই পদার্থগুলোকে বলা হচ্ছে বিগালক। তাহলে কি বললাম? বিগালক, ইংরেজিতে বলে ফ্লাক্স। তাহলে ফ্লাক্স কি? যে ধাতু নিষ্কাশনের সময় তাপজারিত ভস্মীকৃত আকরিকের সঙ্গে উপযুক্ত পদার্থ যোগ করে খনিজ মলকে রাসায়নিক বিক্রিয়া দ্বারা পৃথক করার যে পদ্ধতি, রাসায়নিক পদার্থ যোগ করে পৃথক করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যে পদার্থটা মেশানো হচ্ছে, যে রাসায়নিক পদার্থটা মেশানো হচ্ছে বাইরে থেকে, সেই পদার্থটাকেই বলা হচ্ছে বিগালক বা ফ্লাক্স। তাহলে কি বলছি? যে ধাতব আকরিক থেকে, ধাতব আকরিক যেটা আছে, ধাতব আকরিক বা এরকম লেখো, ধাতব আকরিকে উপস্থিত খনিজ মলকে বের করার জন্য উপযুক্ত রাসায়নিক পদার্থ যোগ করা হয়, যাতে খনিজ মল ওই রাসায়নিকের সঙ্গে বিক্রিয়া করে হালকা পদার্থে পরিণত হয় ও গলিত ধাতুর ওপর ভেসে ওঠে, গলিত ধাতুর উপর ভেসে ওঠে। তাহলে ওই রাসায়নিক পদার্থকে, ওই উপযুক্ত রাসায়নিক পদার্থকে বিগালক বা ফ্লাক্স বলা হয়। তাহলে ধাতব আকরিকের মধ্যে যে খনিজ মল, সেই খনিজ মলকে বের করার জন্য আমরা যে উপযুক্ত রাসায়নিক পদার্থ যোগ করছি, সেই রাসায়নিক পদার্থটাকে বলা হচ্ছে বিগালক। তাই বিগালকের আবার প্রকৃতি দু রকমের হবে। যদি দেখো যে খনিজ মলটা ক্ষারীয় প্রকৃতির, তাহলে বিগালক যোগ করতে হবে আম্লিক প্রকৃতির। আবার যদি দেখো খনিজ মলটা আম্লিক প্রকৃতির, তাহলে বিগালক যোগ করতে হবে ক্ষারীয় প্রকৃতির। তাহলে বিগালক দুই রকমের, মাথায় রাখবে। তাহলে কি বলছি? বিগালক দুই প্রকারের। এক হচ্ছে আম্লিক বিগালক। আম্লিক বিগালক, তাহলে যদি খনিজ মল ক্ষারীয় হয় তখন আম্লিক বিগালক হয়। খনিজ মল ক্ষারীয় প্রকৃতির হলে আম্লিক বিগালক
ব্যবহৃত হয়। আম্লিক বিকালক কোনগুলো? দু একটা নাম মনে রাখবে আম্লিক বিকালকের, যেমন ধরো সিলিকা, ফর্মুলা হচ্ছে SiO2। বোরাক্স, ফর্মুলা হচ্ছে Na2B4O7 10H2O। তাহলে এগুলোকে বলছি আম্লিক বিকালক। আর দুই কি? ক্ষারীয় বিকালক। তাহলে ঠিক উল্টোটা বলবো, আমি আর লিখছি না যে খনিজ মল যদি আম্লিক প্রকৃতির হয় তাহলে যে বিকালক ব্যবহৃত হবে সেগুলোকে বলবো ক্ষারীয় বিকালক। উদাহরণগুলো মাথায় রাখবে ক্ষারীয় বিকালকের। উদাহরণ হিসাবে তুমি নিতে পারো ম্যাগনেসাইট। ম্যাগনেসাইট এটা একটা ক্ষারীয় বিকালক। তাহলে যদি খনিজ মল আম্লিক থাকে তাহলে তুমি ম্যাগনেসাইট ব্যবহার করতে পারো। ম্যাগনেসাইট, ম্যাগনেসাইট ফর্মুলা হচ্ছে MgCO3। তারপর লাইমস্টোন, লাইমস্টোন মানে চুনাপাথর, লাইমস্টোন CaCO3। তাহলে এগুলোকে বলছি আমরা ক্ষারীয় বিকালক। আবার দেখো অনেক সময় অনেক বিক্রিয়াতে দেখা যায় যে বিকালক ব্যবহার করারই প্রয়োজন পড়ে না, খনিজ মল মিশে আছে কিন্তু বিকালক ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে বিকালক ব্যবহার করার প্রয়োজন হয় না যদি ধাতুকে বাষ্পীয় দশায় পরিণত করে নিষ্কাশন করা। বুঝতে পারলে? যেমন জিঙ্কের ক্ষেত্রে করা। তো যদি আমি ধাতুকে বাষ্প করে তারপরে ঠান্ডা করে আবার ধাতুতে নিয়ে আসি তাহলে আমার বিকালক কী কাজ করবে? বিকালক দরকারই নেই। তোমার খনিজ মল যেটা থাকবে সেটা এমনি সলিড হিসাবে পাত্রের মধ্যে পড়ে থাকবে, কারণ ওর তো এমনিতেই গলনাঙ্ক বেশি। তাহলে ওগুলো তো গলবেই না, ধাতুর বাষ্পায়ন হবে তাও ওটা বাষ্পীত হবে না। তাহলে যদি এরকম ক্ষেত্র হয় তাহলে কোনো বিকালক ব্যবহার করার প্রয়োজন নাই যদি ধাতুকে বাষ্পীভূত করে আমরা সংগ্রহ করি। তাহলে জিঙ্কের ক্ষেত্রে দেখা যায় জিঙ্ককে বাষ্পীভূত করে সংগ্রহ করা হয়, তার জন্য এই নিষ্কাশনে কোনো বিকালক ব্যবহার করা হয় না। আর মাথায় রাখবে এই বিকালকের সঙ্গে খনিজ মলের যখন বিক্রিয়া হবে, বিকালকের সঙ্গে খনিজ মলের যখন বিক্রিয়া হবে তখন যে যৌগ গঠিত হয় সেই যৌগকে বলা হয় ধাতুমল। কি বললাম কথাটা? ধাতুমল। ইংরেজিতে বলা হয় স্ল্যাগ, ইংরেজিতে বলা হচ্ছে স্ল্যাগ। তাহলে ধাতুমল মানে বিকালকের সঙ্গে খনিজ মলের বিক্রিয়ায় যে পদার্থ উৎপন্ন হয় তাকে ধাতুমল বলে। তাহলে আমরা বলতে পারি কি খনিজ মল প্লাস বিকালক, সেখান থেকে হচ্ছে ধাতু। আর এই ধাতুমলগুলোর প্রকৃতি মাথায় রাখবে। ধাতুমল যেটা তৈরি হচ্ছে তাহলে আম্লিক পদার্থ ক্ষারীয় পদার্থের বিক্রিয়া হচ্ছে, একটা আম্লিক একটা ক্ষারীয়, যে কোনোটা অল্টারনেট হতে পারে। তাহলে এই ধাতুমলের প্রকৃতি হচ্ছে লবণ জাতীয়, লবণ জাতীয়। তাহলে পরীক্ষায় তোমাকে প্রশ্ন আসতে পারে ধাতুমল খনিজ মলের মধ্যে পার্থক্য লেখো। দুখানা পার্থক্য তোমরা এখান থেকে লিখতে পারবে, তার বেশি হবে না। খনিজ মল আর ধাতুমল। তাহলে খনিজ মল কোনটা? আকরিকের মধ্যে যে অশুদ্ধি মিশে থাকে
তাকে খনিজ মল বলে। আর ধাতু মল কোনটা? খনিজ মলের সঙ্গে বিগালকের বিক্রিয়ায় ধাতু মল গঠিত হয়। আর 2 নম্বর কি বলবে? খনিজ মল 2 প্রকার হয়, আম্লিক ক্ষারীয়। 2 প্রকারের, আম্লিক ও ক্ষারীয়। আর এই ধাতুমল মাথায় রাখবে, এটা হচ্ছে লবণ জাতীয় পদার্থ। তাহলে বুঝতে পারলে? তাহলে আমরা জেনারেল টার্ম যেগুলো ছিল ধাতু নিষ্কাশনের, সেগুলো সব আলোচনা করে ফেললাম। সামনে ক্লাসে আমরা আলোচনা করব ইন্ডিভিজুয়াল ধাতুর। তোমাদের 4টে ধাতু নিষ্কাশন আছে, লোহা, তামা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। সেই 4টে ধাতু আমরা 2টো ক্লাসে আলোচনা করব। নেক্সট 2টো ভিডিওতে আমরা এই চ্যাপ্টারকে শেষ করে দেব। একদিন আয়রন, তার সঙ্গে অ্যালুমিনিয়াম বা কিছু একটা, তারপরের দিন বাকি 2টো পড়ব, তাহলে শেষ হয়ে যাবে। তো যাই হোক, বাড়িতে ভালো করে পড়বে। খুব জটিল চ্যাপ্টার নয়, কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। বিশেষ করে বিক্রিয়া এখানে আছে, বিক্রিয়াগুলো একটু দেখে নেবে।